আমরা সমতলে আমরা যেভাবে এভরিডে পিস অ্যান্ড কনফ্লিক্টকে মোকাবেলা করি তার চেয়ে মাত্রাটা হয়তো বেশি তারা একটা ডিস্টেন্ট এবং খুব ভালনারেবল একটা জায়গার মধ্যে তাদের বসবাস এবং স্ট্রাগলটা ডিফারেন্ট। কিন্তু সমতলে আমাদের আজকে সকালেও দেখলাম যে গুলি করে প্রকাশ্যে একজনকে মারল, কালকে ঘুমাতে যাব তার আগে দেখলাম আরেকজনকে গুলি করে মারল চলন্ত অবস্থায়। মানে মনে হচ্ছে কি যেন আমরা এখন একটা গোলাগুলি অবস্থার মধ্যে আমরা থাকি। এই অবস্থার মধ্যে আমরা যখন বর্ডার নিয়ে কথা বলি তখন আমার কাছে কিছু ম্যাটাফোর কিংবা র্যাটরিক আমার কাছে মনে পড়ে। যে এর মধ্যে অন্যতম একটা প্রবাদ আছে যে বোধহয় আলবার্ট আইনস্টাইনের, উনি বিজ্ঞানের মানুষ, তারপরে সমাজ নিয়ে চিন্তা করতেন বলেই ওনাকে অন্যরকম মাত্রায় আমরা উপমা দিই এবং রেফারেন্স দিই। ন্যাশনালিজম ইজ অ্যান ইনফ্যান্টাইল ডিজিজ। ইনফ্যান্টাইল ডিজিজের কথা বলতেছে। ইট ইজ দ্য মিজলস অফ হিউম্যান কাইন্ড। এটা হামের সাথে সবচেয়ে ছোঁয়াচে রোগের মতো। অর্থাৎ দেখবেন 1945-এর দিকে কয়টা দেশ ছিল, তারপরে এখন কয়টা দেশ। তাহলে উনি যে হামের কথা বলেছেন আসলেই তাই। তাহলে এই যে ন্যাশন স্টেটগুলো তৈরি হওয়ার পিছনে একটাই কারণ ছিল মুক্তি। মুক্তি ছিল যে একজনের কাছ থেকে আরেকজনের মুক্তি। এখন আমি দেখি যে 47 সালে আমরা দেশ স্বাধীন হলো, বেশ ভালো, একেবারে একটা ফ্যালাসি দিয়ে দেশকে ভাগ করলো, হিন্দু মুসলিম বাইনারি দিয়ে। সেই জায়গায় মিত্রা দাস নামে একজন আছেন, বোধহয় কলম্বিয়া ইউনিভার্সিটি, মোস্ট লাইকলি ইউএসের কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা ওনার পিএইচডি ছিল এরকম, যে ইন্টারনাল কলোনিয়ালিজম অ্যান্ড দ্য বার্থ অফ বাংলাদেশ। অর্থাৎ আমরা ছিলাম আগে ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্যে, তারপরে পরে গেলাম আমরা ইন্টারনাল কলোনিয়ালিজমের মধ্যে। তো এই বিষয়টা কাইন্ড অফ আমাকে ওয়ারেন্টেড করেছিল ডিউরিং মাই পিএইচডি, ডিউরিং মাই অস্ট্রেলিয়া থাকার সময়টা। আমার কাছে মনে ছিল যে আমরা যে সমতলে শান্তির কথা কিংবা এই দেশের এই অঞ্চলের শান্তির কথা ভেবে 71-এ দেশ স্বাধীন করলাম, কথাটা বলাটা এখন একটু রিস্ক আছে, বাট আমি রিস্ক মনে করি না এই জন্য যে বলতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। আমি যখন বর্ডার নিয়ে চিন্তা করব, আমি পার্বত্য অঞ্চল নিয়েও চিন্তা করব, আমি বাংলাদেশের ইলেকশন নিয়েও চিন্তা করব, আমি আমার এই তরুণ সমাজ যে একেবারে দিকভ্রান্ত হয়ে যায় আমার মিসগাইডের ফলে, যখন তখন যে কোনো ধরনের আন্দোলন বলেন কিংবা এক ধরনের অ্যানার্কিস্ট হয়ে যাচ্ছি আমরা দিনকে দিন, এই বিষয়গুলো যদি সচেতনভাবে আলোচনা না আনি তাহলে আমি শুধু বর্ডার না, আমি পার্বত্য অঞ্চলও না, সমতল কোথাও আমি শান্তি আনতে পারবো না। তাহলে আমাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে এখানে, যে প্রতিটা প্রবলেমকে আইডেন্টিফাই করে একটা কালেকটিভ সলিউশনের জন্য। তাহলে আমি আবার ওই জায়গায় যাচ্ছি যে পিএইচডি চলাকালীন সময় আমার কাছে মনে হচ্ছিল, তাহলে যে কারণে মিত্রা দাস বলছে যে ইন্টারনাল কলোনিয়ালিজম বিকজ অফ ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, আমি পার্বত্য চট্টগ্রামে কি করছি? তখন আমি একটু ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম যে জেমস স্কট নামে একজন পলিটিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট আছে, অনেকে হয়তো জানবেন, শ্যালেন্ডার আছে আরেকজন। এই ভদ্রলোক দুইজন বলতেছে যে ইন দ্য নেম অফ ন্যাশনালিজম, ওই যে এখন আমি আইনস্টাইনকে ওদের সঙ্গে মিলাচ্ছিলাম, যে ইন দ্য নেম অফ ন্যাশনালিজম এথনিসিটি, আমরা যেটা করছি জমিয়া নামের একটা কাল্পনিক ল্যান্ডকে মিয়ানমার কতটা খোবলে নিচ্ছে, বাংলাদেশ কতটা খোবলে নিচ্ছে, মানে পাকিস্তান আর কি 47-এ পাকিস্তানের সাথে মার্চ করে দাও এটা, এইভাবে চারপাশের ভিয়েতনাম কতটা নিয়েছে, নেওয়ার ফলে অর্থাৎ পাহাড়ের যে পাদদেশ প্রত্যেকটা এভাবে আমরা নিয়েছি আমাদের স্বার্থে। অথচ দেখা যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াও নিয়েছে। দেখা যাচ্ছে যে আসলে এদের আইডেন্টিটির একটা সিমিলারিটি আছে, সিঙ্গুলারিটি আছে, বাট এরা যার সাথে মিশতেছে বিভিন্নভাবে এই যে ন্যাশনাল ডিমার্কেশনের জন্য, তাদের ওই আইডেন্টিটির সঙ্গে তাদের আইডেন্টিটি মিলে না। তাহলে হিপোক্রেসি। এখন আপনার পার্বত্য চট্টগ্রাম ধরে রাখতেই হবে, কারণ আপনার এটা শৌর্যবীর্যের ব্যাপার, আপনার এটা পৌরুষত্বের ব্যাপার, ম্যাসকুলিনিটির ব্যাপার। মারতে হবে, কাটতে হবে, ওখানে সেনাবাহিনী যত পারো রাখতে হবে, রেখে রেখে কী করতে হবে, এটা আমার ন্যাশনালিজম হয়েছে, আমার এটা ছাড় দেওয়া। আমার তো এটা এত জোর করা দরকার নাই, আমার রিকনসিলিয়েশন দরকার, তাদেরকে কনফিডেন্স আনা দরকার, তাদের আলাদা রাষ্ট্রও হতে চায় না। এখন এই যে আমি একটু যাচ্ছি এই জন্য যে কীভাবে কিছু প্রেজুডিস আছে, আমাদের কুসংস্কার আছে, যে দেখবেন আমাদের সোসাইটিতে পিতৃ পরিচয়হীন একটা সন্তান যতই উন্নতি করুক,
তার নানান বাধা, এভরিডে স্ট্রাগল, এভরি টাইম স্ট্রাগল, এর মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়। তো অনেকেই বলে যে মানে বাংলাদেশ হয়ে গেছে একটা কুমারীর গর্ভজাত সন্তান, ঠিক সেই প্রেজুডিসের মতো। ৭১ নিয়ে ফাইসালা করতে হয় এখনও আমাকে শাহবাগে বড় বড় মাপের প্রোগ্রাম না করলে আমার মনে হয় না যে আমার ন্যাশনালিটি, আমার ন্যাশনহুড কিংবা আমার স্টেটহুড প্রিভেইল করে। অর্থাৎ বুঝাতে হয়, আমার গায়ের জোর দিয়ে বুঝাইতে হয় যে আমি রাষ্ট্র বিলং করি। আমার কাছে সিম্পলি মনে হয় যে এইভাবে বাড়াবাড়ি এবং এইভাবে গায়ের জোরে রাষ্ট্রটিকে, আমরা যখন কথা বলছি তখন আপনি ভেনেজুয়েলার দিকে তাকান, আপনি তো এখনও বর্ডারের ভিতরের কিলিং নিয়ে আমরা কথা বলছি। সস্ত্রীক তাকে উঠায় নিয়ে গিয়ে তার কোর্টে বিচার করতেছে, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে ওই দেশে একজন নোবেল লরিয়েট আছেন শান্তিতে, উনি বলছেন যে আমেরিকার দরকার এই ভেনেজুয়েলাকে, আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস আছে, তেল আছে, এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা এটাকে নিউ লিবারাল, আপনারা অনেক কিছু বলছেন, নিউ লিবারাল ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য আমার আমেরিকাই দরকার। অসাধারণ। তাহলে ন্যাশনহুডের কোনো নির্দিষ্ট থিওরি আমি কি ফেলতে পারছি যে প্রতিটা নাগরিক একটা জায়গায় মিলতে পারছে, ইউরোপিয়ান ইউনিয়ন মিলতে পারছে। আমরা এটা কখনো রেফারেন্সে আনি না, কারণ আমরা ওই লেভেলের সেন্সিবিলিটি ডেভেলপ করতে পারছি না। কারণ ভারত পাকিস্তান এই যে যাই বলেন, এই অঞ্চলের মানুষের একটা প্লেনের সিম্বল খাসিলত, কে জানি বলতেছিল খাসিলত, তো খাসিলত কাইন্ড অফ সিমিলার, এবং আমাদের মধ্যে সেমি বারবারিজম প্রিভেল করে। এই কথাটা, সত্যটা স্বীকার করতে হবে আমাদেরকে। আমি এখান থেকে বের হইলে রাস্তাঘাট দিয়ে কীভাবে হাঁটতে হবে এইটা যখন আমি বুঝতে পারছি না, আমি জাতি রাষ্ট্র তৈরি যখন না করতে পারবো, তখন বর্ডার কিংবা পার্বত্য চট্টগ্রাম কিংবা এইভাবে স্ট্যাটিস্ট পার্সপেক্টিভে যারা ক্ষমতায় আসবে, তারা কি করবে? গুম কমিশনের জন্য কিছু কাজ রেখে যাবে ভবিষ্যতের জন্য। এই জায়গায় আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে প্রতিটা প্রেজেন্টেশন, আমি বলবো 3টে প্রেজেন্টেশন হয়েছে আমার আগে যে 3টে একেবারে এক্সপার্ট প্রেজেন্টেশন। এখানে আমাদের ওই জায়গায় যদি কথা বলতে হয়, তাহলে আমি প্রথমে বলবো যে আমার যদি ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি যদি আমি ডিফাইন করতে পারি, নিজেদের মধ্যে কোহেরেন্স আগে নির্ধারণ করতে পারি, তাহলে দেখবেন যে পার্বত্য চট্টগ্রাম কিংবা আপনার যে বর্ডারের যে ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো নিয়ে ভ্যালিডেটেড ওয়েতে আমরা ইন্টারন্যাশনাল ফোরাম এবং রিজিওনাল ফোরামে আমরা কথা বলতে পারবো। কথা বলতে পারছি না কারণটা কি? আপনি যখন এখানে আজকে কথা বলছেন, তখন আমি আমার এক সহকর্মীর ফেসবুকে স্ট্যাটাস আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে, দেখো আমেরিকা যাকে বন্ধু কিংবা শত্রুভাবে কীভাবে ডিল করে, ইঙ্গিত করছে যে ভারতকে বাংলাদেশের ব্যাপারে ঠিক একইভাবে ডিল করতে। খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ আমি আমার ব্যক্তি এজেন্ডাকে আমি রাষ্ট্রের এজেন্ডার উপরে আমি স্থাপন করে দিচ্ছি। আর আপনি যখন বর্ডার নিয়ে কথা বলছেন, যার সঙ্গে আমার সবচেয়ে বর্ডার বেশি, 5,000-এর মধ্যে প্রায় 4,000 সামথিং, 94, মানে ও ম্যাক্সিমাম যার সঙ্গে বর্ডার, তিনি আমার ক্ষমতাচ্যুত কিংবা পলায়ন করেছে, যে সাবেক প্রধানমন্ত্রী বলে আবার ঝামেলাও হইতে পারে, তো যে ফ্যাসিস্ট বলতে হবে, নাহলে আবার আমাদের তৃপ্তি আসে না, ফ্যাসিস্টও বলা দরকার নেই। উনি একেবারে একজন লম্বা সময় ধরে অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছেন এবং জনগণ তাকে তাড়িয়ে দিয়েছেন, এবং যেই রাষ্ট্রে গিয়ে উনি আশ্রয় নিয়েছেন, সেই রাষ্ট্রের বর্ডার সিকিউরিটি আমাদের সাধারণ লাইভলিহুড নিয়ে যারা স্ট্রাগল করে তাদেরকে গুলি করে মারছে, এবং আমরা দেখলাম যে তাদের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত দিতে চায় না। কতটা ইনহিউম্যান হলে সেই জায়গায় হয়। তাহলে এই যে আমার ইন্টারনাল যে যদি আমি কোহেরেন্স না বাড়াইতে পারি অ্যামাং দ্য পলিটিক্যাল পার্টিস, অ্যামাং দ্য এথনিক গ্রুপস, এবং তারপর হচ্ছে ট্রান্সবর্ডার, এরপর আমি এই জায়গাটা যখন আমি শক্ত করে আমার মধ্যে একটা ন্যাশনহুড ডেভেলপ করবে, কালেকটিভিটি ডেভেলপ করবে, তখন আমার বার্গেনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করবে। এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে সাবসিকুয়েন্স, একটার পর আরেকটা। তো এইভাবে যদি আমরা এগুতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যেন বর্ডার কিলিংগুলো নিয়ে আমরা লিগ্যাল এবং সোশ্যাল এবং পলিটিক্যাল, এই 3টে পার্সপেক্টিভে আমরা প্রেশারাইজ করতে পারবো, এবং এটাকে একেবারে শূন্যের কোটায় এনে মানবাধিকারের বিষয়গুলোকে আমরা হাইলাইট করতে পারবো। এখন আসি আমাদের মূল পেপারে। আজকের যে পেপার দিয়েছে,
এই পেপারটার একটা নাম দিয়েছে ওনারা সপ্রাণ, সেটা হলো কি পজিশন পেপার, তাই না? আচ্ছা, পজিশন পেপারটা কি, তাই তো? পেপারটা আলাদা একটা নাম। না, পেপারটা আলাদা নাম আছে, বাট মানে আমরা তো থাকি যে রিসার্চ আর্টিকেল, জার্নালিস্টিক মানে ওরা রিপোর্ট, সপ্রাণ তাদের পজিশন ডিক্লেয়ার করছে। রাইট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই একটা জায়গায় অসাধারণ একটা কাজ করেছে সপ্রাণ, তার একেবারে স্পেসিফিক পজিশনটা ক্লিয়ার করে দিয়েছে যে যা দেখছেন তা সিম্পল এবং জেনারেল না, এটা অস্বাভাবিক এবং এটা একেবারেই ক্রিমিনালিটি এবং এটা সিস্টেমিক এবং নর্মালাইজড করে ফেলছে, এবং যেটাকে আমরা কাইন্ড অফ সোসাইটিতে যখন আমাদের কোনো কিছু নর্মালাইজ হয়ে যায় তখন আমরা সেটাকে আমরা স্ট্রাকচারাল ভায়োলেন্স বলি, হ্যাঁ, এবং কারণ সোসাইটিতে এমবেডেড হয়ে যায়, বাট আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু ডিউ টু দ্য নানান ইস্যুস আমরা অ্যাভয়েড করতে পারি না, বাট অ্যাভয়েড যে করেছে তার এক্সাম্পল বিভিন্ন স্থানকাল পাত্রে আমরা পাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই পজিশনটা খুবই দরকার ছিল, যে ইট ইজ নাথিং টু বি নর্মালাইজড, রাদার ইটস এ ক্রিমিনাল অফেন্স, এবং এটাকে ক্রিমিনালিটি বলতে হবে। এই যে পজিশনটা নেওয়া এবং তার প্রেক্ষিতে আমাদেরকে এগোতে হবে আমার কাছে মনে হয়েছে। আর শুট এট সাইট খুব ভালোভাবে এসেছে, দুইজনের আলোচনায় এসেছে শুট এট সাইট। এই শুট এট সাইট এটা আমরা নর্মালি করি ওয়ার টাইমে, এবং স্পেসিফিক্যালি ডিউরিং ওয়ার টাইম আমরা শুট এট সাইট আলোচনা মানে আমরা নির্দেশ দিই, কিন্তু বর্ডারে কি আমরা প্রতিনিয়ত আমরা যুদ্ধের মধ্যে থাকি কি না? সো এই যে ওয়ার টাইমের একটা প্রত্যয় আমরা যখন নর্মাল টাইমে ব্যবহার করছি, এটা নিয়ে এই যুক্তিতেই তো স্পেসিফিক্যালি আমরা ইন্টারন্যাশনাল জায়গাগুলোতে আমরা যেতে পারি। ফলে সব প্রাণের নেক্সট কাজ হতে পারে আমার কাছে মনে হয় যেন এই শুট এট সাইট, এবং কোথায় গুলি করতে হবে সেটাও কিন্তু বলা আছে, এবং সেই ভালনারেবল কোনো জায়গায় গুলি করা যাবে না, পায়ের হাঁটু এরকম স্পেসিফিক্যালি জায়গা ভয় দেখানো, ফাঁকা, প্রথমে ফাঁকা করতে হবে, তারপর মাটিতে করতে হবে, তারপর শরীরে যদি করাই লাগে একান্ত পায়ের মধ্যে করা লাগতে পারে। দিস ইজ হাউ এটার একটা আন্ডার দ্য নি একটা আছে, মানে পরম্পরা আছে কোথায় কখন করতে হবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য কনটেক্সট। ঠিক আছে, খুব সুন্দর রিপোর্ট। আমার কাছে মনে হচ্ছে না ওই শুট এট সাইটের সঙ্গে লিগ্যাল যে একটা প্রভিশন, ওয়ার টাইমের যে প্রভিশন, সেই প্রভিশনের সঙ্গে কানেকশন করে আমরা এগোতে পারি এবং আমরা প্রেশারাইজ ক্রিয়েট করতে পারি, বোথ ফ্রম দ্য স্টেট অ্যান্ড নন স্টেট পার্সপেক্টিভস থেকে আমরা করতে পারি। আচ্ছা, আর আমার কাছে মনে হচ্ছে ডেটাটা একটু বোধহয় পুরনো ডেটা, 2001 থেকে এসেছে। ওই পেপারে কতটুকু ছিল? আমাকে যে পেপারটা পাঠিয়েছিল ওইটাতে বোধ হয় পুরোটা ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওখানে বাকিটা চোখে পড়ে নাই। তারপর আমার কাছে মনে হয় যে না, এই কাজগুলো দৃক একভাবে করছে, অধিকার আরেকভাবে করছে, স্বপ্রণোদিত হয়ে যেভাবে যে উদ্যোগ নিয়েছে, আমার কাছে মনে হয় এই উদ্যোগগুলোকে আমাদের উৎসাহিত করা দরকার। আর সেই তাগিদ থেকে এসেছে, এখানে নতুন কিছু বলার জন্য আমি আসি নাই, মূলত আমি আসছিলাম জানতে এবং শিখতে। তারপর আমি চেষ্টা রাখবো এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কিভাবে মানবাধিকারের জায়গাগুলোকে স্পষ্ট করে আরও এগোনো যায়, সেটা বর্ডার হোক, সমতল হোক, পাহাড় হোক, সব জায়গায় সমস্বরে আমাদের তাল মিলিয়ে কাজ করতে হবে। তো থ্যাংক ইউ আমাকে আহ্বানের জন্য, ধন্যবাদ।